দর্শকবৃন্দ, আমরা সবাই জানি চলচ্চিত্র এমন এক মাধ্যম যা আমাদের সুখ দুঃখের কথা বলে, আমাদের আবেগের কথা বলে, আমাদের জীবনের কথা বলে। নিত্যদিনের টানাপোড়েনের গল্প আমরা শুনতে পাই চলচ্চিত্রে। আমাদের কখনো হাসায় কিংবা কখনো চোখের জলে ভাসায়। পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্র উপভোগের আনন্দ স্মৃতি নিশ্চয়ই সবার জীবনেই রয়েছে। টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যত সহজে আমরা চরিত্রগুলো জীবন্ত হয়ে ফুটে উঠতে দেখি, ততটাই কঠিন এবং শ্রমসাধ্য কাজ করেন যারা এর সাথে জড়িত তারা। আজকের অনুষ্ঠান আমি শুরু করতে যাচ্ছি তাঁদেরই প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের প্রতি শুভকামনা রেখে। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ উপস্থিত আছেন চলচ্চিত্র জগতের অন্যতম একজন প্রিয় মুখ। কেমন আছেন এবং কেমন লাগছে আমাদের চট্টগ্রাম কেন্দ্রে এসে? খুবই ভালো লাগছে। আর আসলে আমি ফার্স্ট টাইম এসেছি চট্টগ্রাম বিটিভিতে এবং এসে খুব খুব ভালো। আসলে চট্টগ্রামে আসলেই মনটা ভরে যায়, চারিদিকে পাহাড়, সমুদ্র সবকিছু মিলে। অনেক অনেক ভালো লাগলো শুনে। আমরা চাইবো আপনি বারবার আমাদের মাঝে আসেন। এই নিপুণ নামটির মধ্যে এক বেশ শৈল্পিক ছোঁয়া আছে। এই নামটি কে রেখেছে জানতে পারি? আব্বু। আপু, আপনার বেড়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই। আপনার শৈশব কেমন ছিল, কেমন ছিল পারিবারিক আবহ? লাকিলি আমি আসলে চট্টগ্রামেই বড় হয়েছি। আচ্ছা। কারণ আব্বু যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করতো, প্রথমে আব্বুর পোস্টিং ছিল কক্সবাজার। তখন আব্বু ওখানকার এডিসি ছিল, এডিসি রেভিনিউ। তখন আমি 3, 4, 5, 6 পর্যন্ত পড়েছি কক্সবাজারে। প্রকৃতির মাঝেই আপনার বড় হওয়া, সমুদ্রের সৌন্দর্য দেখে বড় হওয়া। রাইট। তারপরেও কিন্তু আবার আমরা সেই চট্টগ্রামের মধ্যেই ছিলাম, বান্দরবানে। আচ্ছা। তখন আব্বু বান্দরবানে ডিসি ছিল। তখন 7, 8, 9 আমি কিন্তু বান্দরবান গভর্নমেন্ট গার্লসে পড়েছি। আচ্ছা। তাই চট্টগ্রামের সাথে আসলে বলা চলে যে মানে চাইল্ডহুড যেটা, এটা আসলে আমার এখানেই ছিল। তারপরে আমার এসএসসি হলো নোয়াখালী থেকে। আব্বু নোয়াখালীতে ট্রান্সফার হয়ে যায়। ওখান থেকে মাইজদি গভর্নমেন্ট গার্লস কলেজ স্কুল থেকে আসলে আমার এসএসসি করা। তারপর এইচএসসির সময় আব্বু আসলে সুনামগঞ্জ চলে যায়। কিন্তু তখন তো আমাদের সময় বোর্ড ছিল। বোর্ডের কারণে আমাদের বাড়ি যেহেতু কুমিল্লা, আমার নানুর বাড়ি দাদুর বাড়ি দুটাই, তো কুমিল্লাতে গিয়ে তখন আমাকে এক্সামটা দিতে হলো। তারপর আমি দেশের বাইরে চলে যাই। হ্যাঁ, এইচএসসির পরে আপনি দেশের বাইরে চলে যান রাশিয়ায়। রাশিয়াতে। হ্যাঁ, সেখানে আপনি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়েছেন, আবার লস অ্যাঞ্জেলসে ছিলেন। হ্যাঁ, সেখানেও কাজ করেছেন। তো দেশের বাইরে বেশ অনেকটা সময়ই আপনি কাটিয়েছেন। 15 থেকে 16 বছর। অনেক দীর্ঘ সময়ই বলতে হয়। তো সেখান থেকে কিভাবে আপনি অভিনয়ের সাথে যুক্ত হয়ে গেলেন? সেখান থেকে এসে দেশে এসে অনেক বড় একটা গ্যাপ আসলে বাংলাদেশের সাথে আমার ছিল। বা সেই জায়গা থেকে যেহেতু আব্বু একটু পর্যটন এলাকাগুলোতে ছিল, তখন কিন্তু শুটিং করতে হলে আপনার পারমিশন নিতে হতো, মানে প্রশাসন থেকে একটা পারমিশন নিতে হতো। সেই কারণে আব্বুর সাথে যেটা হলো যে অনেক ডিরেক্টর, প্রডিউসার ওনাদের যোগাযোগ ছিল। আর আমার আব্বু কিন্তু খুব শিল্পকেন্দ্রিক একজন মানুষ। মানে আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, একদম মানে প্রফেশনাল ডান্স, যেটা একদম ক্লাসিক্যাল। আমার বড় বোন গান করে, একদম প্রফেশনাল। তারপর আমি সাংস্কৃতিক পরিমণ্ডলেই আপনার আসলে বেড়ে ওঠা। তো সেখান থেকে আব্বুর সাথে সোহানুর রহমান সোহান ভাইয়ের খুব ভালো আসলে থাকে না যে উনি আসলে সম্পর্কটা রেখেছে, মেনটেন করে গিয়েছে। তো 2000-এ যখন আমি মস্কো থেকে আসছি বাংলাদেশে, সামহাও সোহান ভাইও কাউকে মনে পিক করতে গিয়েছিল, ওনার ছবির কোন আর্টিস্ট আসছিল। আচ্ছা। তো তখন উনি আব্বুর সাথে আবার কথা বললো, দেখলো, বললো যে ও আচ্ছা, ও তো অনেক বড় হয়ে গেছে, আমি তো অনেক ছোট দেখছি, রাইট। তো উনি না তখন একটা সিনেমার প্রপোজাল নিয়ে আসে, সেটা কিন্তু 2000-এ। আচ্ছা। তো তখন আব্বু বললো না, আসলে এখন যদি কিছু যায় করে তাহলে গ্যাপ হয়ে যাবে। এমন না যে আমি বলছি না যে ও সিনেমা করবে না, করবে, পড়াশোনাটা শেষ করুক। তো 6-এ আবার আমি বাংলাদেশে আসলাম 2006। তখন আমি অলরেডি লস অ্যাঞ্জেলেসে চলে গিয়েছি। বাংলাদেশে আসার পর এটা আমার ভ্যাকেশন ছিল। তো ভ্যাকেশনে
আমি জানি না হঠাৎ করে আসলে সোহান ভাই আসছে, উনি আসলে আমাদের সাথে যোগাযোগটা রেখেছে। উনি তখন বললো যে একটা নতুন ছবি হবে, ওটার জন্য একটা একদম নিউ কামার একটা মানে ফেস ওরা চাচ্ছে, মুখ চাইছিলেন হ্যাঁ। তারা। তো তখন ইটস ভেরি লং টাইম না, তখন আমার সাথে এত একটা, আর আমি তখন আমার প্রফেশন একদম অন্যরকম, হ্যাঁ আমি পড়াশোনা একদম অন্যরকম। আমি তখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অলরেডি জব করছি। আচ্ছা। তো সেখান থেকে আমাকে যখন বলছে আমার আসলে জিনিসটা খুব ফানি মনে হয়েছে। আমি বললাম যে আপনি ভাবেননি এমন একটা না না, আমি বললাম আপনি কি বলেন, আমি আসছি ভ্যাকেশনে। বললো যে বেশি দিন লাগবে না, 25 দিন লাগবে, তুমি কাজটা করো, কাজটা খুব ভালো। আমার এক ফ্রেন্ডের এফআই মানিক পরিচালক ছিল, তো বললো যে দেখো ওখানে অনেক বড় বড় স্টার কাস্টিং, লাইক আমাদের প্রায়ত রাজাক আঙ্কেল আছে, তারপর সুচিত্রা ম্যাডাম আছে, আমিন খান উনি আছে, বেশ বিখ্যাত মানুষ, সাকিব তখন আমার অপোজিটে ছিল। তো আমি বললাম আমি তো এগুলো কিছু করতে পারবো না, অ্যাক্টিং তো আমি জানি না, আর এত বছরের গ্যাপে আসলে এগুলো আমি ভুলেও গেছি। কিন্তু নাচটা আমার প্র্যাকটিস ছিল, কিন্তু তখন তো আসলে অত ইউনিভার্সিটি যখন ছেড়ে দিয়েছি শেষ, তখন ইউনিভার্সিটি পর্যন্ত আমার প্র্যাকটিস ছিল, তারপর আর ওরকমভাবে প্র্যাকটিস ছিল না। উনি বললো তুমি গেলে যে তোমাকে নিয়ে নিবে এমন তো কোনো কথা নাই, ওখানে অনেকে মানে ইন্টারভিউ দিচ্ছে অলরেডি, কিন্তু একবার যে দেখা যায়। হ্যাঁ বলছে তুমি একবার যাও, আসো, চলো। আমি কোথায় যাব? তো সত্যসাই স্টুডিও। আমি বললাম ওটাও আমি চিনি না, সত্যসাই স্টুডিও কোথায় আমি জানি না। বললো মগবাজার, আমি তোমাকে নিয়ে যাব, চলো। লাইক ইটস লাইক এ ড্রিম, রাইট? আমি গেলাম, আমি গিয়ে ওখানে দেখলাম বাংলাদেশের যত বড় মডেল যারা আছে সবাই ওখানে ইন্টারভিউ দিচ্ছে, আচ্ছা, কাস্টিং ডিরেক্টরের কাছে। এবং আমি ঢোকার সাথে সাথে এফআই মানিক ভাই বলল যে আমার ঠিক ওকেই লাগবে, একদম ঘটনা অন্যদিকে মোড় দিচ্ছে জীবনের, মানে যেটা রাইট, হ্যাঁ, যেটা হলো যে থাকে না যে আমি ঢুকলাম এবং ঢোকার সাথে সাথে উনি আমাকে দেখেই বলছে যে ওর কথাই বলছিলা, মানে ওনার তো ফ্রেন্ড, বললো হ্যাঁ আমার ওকেই লাগবে, সব বন্ধ, লাগবে না, আই ড্রেসম্যান ডাকো। আমি তখন বললাম দাঁড়ান, আমাকে কি করতে হবে, ড্রেসম্যান ডাকো মানে? বললো যে কালকে থেকেই শুটিং। আমি কালকে থেকে শুটিং? আমার বললো যে হ্যাঁ তোমার বাসায় কে আছে? তখন কিছু বুঝে ওঠার আগেই, একদম আসলে কিছু বুঝে ওঠার আগেই আমি যে আসলে কোথায় আসছি আমি কিন্তু তখনও বুঝতে পারছিলাম না। তো সোহান ভাই সব বলছে যে হ্যাঁ ওর আম্মু আছে বাসায়, কোনো অসুবিধা নেই, আমি কথা বলে দিচ্ছি। বললো এই তোমার আম্মুকে ফোন করো। আম্মুকে ফোন করলো, আম্মুর মাথায় হঠাৎ করে কিছু আসছে না যে কি করবে, সিনেমা করবে, আচ্ছা কি কি সিনেমা? তখন বললো যে হ্যাঁ বাসায় এসে সব বলছে কালকে থেকে কিন্তু শুটিং। তখন আসলে তাড়াহুড়া লেগে গেল যে ড্রেসম্যান ডাকো, ওর মেজারমেন্ট নাও, কালকেই মহরত, কি কি ইয়ে হবে, কাপড় পরবে, তুমি লোকেশন চিনো? না আমি লোকেশন আমি কিছুই চিনি না। তো তখন যেহেতু আমরা বাংলাদেশেই থাকি না, আমার বোনও লন্ডন থাকে তখন, তো আমার ভাই আসলে ড্রাইভ করে। পরের দিন সকাল 7টার আমাদের কল টাইম ছিল, তো তখন তো আসলে আমি ইউএসএ থেকে এসেছি। আমাদের 7 মানে ইজ এ 7, মানে মানে একদম সময়ের ব্যাপারে কোনো, আমি 7 ওখানেই চলে গিয়েছি। কিন্তু সবকিছু রেডি করতে অনেক লেট হয়েছে, লাইক 11:30 12টা। তারপর আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর ইন্ট্রোডিউস করালো যে এই হলো আমাদের ছবির নতুন হিরোইন। তো আমার তো আসলে নামও ঠিক করা হয়নি, মানে কি বলবে। তখন যেটা হলো যে ওই যে সবার কাছে বলছে নিপুণ, ওর নাম নিপুণ। তো ডিরেক্টর বললো যে নামটা আসলে নাম নিয়ে পরে ভাববো, আগে আসো শুটিং স্টার্ট করি। প্রথমে আসলে আমার মানে গানের শুটিং ছিল। আচ্ছা, মানে গানের শুটিং ছিল। এখন গানের শুটিংটা ওনারা এই জন্য রাখছে যে গান, যেহেতু আমি নাচ পারি, তো আসলে আমরা স্টেজ যেটা পারফরমেন্স করি আর সিনেমার নাচ দুটো একদমই দুরকম, একদমই। ওখানে অনেক কিছু এক্সপ্রেশন লাগে, অনেক। এখানেও একটা খুব মজার জিনিস আছে যে আমার ড্যান্স ডিরেক্টর ছিলেন ইমদাদুল হক খোকন ভাই। আচ্ছা, উনি আমার খুবই বড় একজন ড্যান্স ডিরেক্টর। তো খোকন ভাই এসে যতবার আমাকে শটটা ঠিক করে দিয়ে যাচ্ছে যে তোমার কিছু করতে হবে না, জাস্ট সাকিব ভাবে শোয়া, তুমি এভাবে উপরে থাকবা, জাস্ট তাকাবা। উনি ক্যামেরা পর্যন্ত যেতে যেতে দেখে যে আমি উঠে গেছি। তো এটা মনে হয় 20 থেকে 25 বার হচ্ছে। আচ্ছা, আর তখন তো আসলে ক্যামেরা রিল হতো, তখন তো নেগেটিভে হতো। পরে এসে
উনি তো আমাকে খুবই বকা দিচ্ছে, ক্যামেরাম্যানও খুব বকা দিল যে কি করছো এগুলা। তো তখন আমি বললাম যে আসলে আমি তো বুঝতেই পারছি না। সাকিব তখন তো পুরনো, ও বলল যে ব্যাটার, ও যেহেতু নাচ পারে, নাচের একটা কম্পিটিশন করেন, এগুলি পরে করেন, সব এক্সপ্রেশনের ব্যাপার, যেটাতে আপনি বলে যেটা তো ইউজ টু, আগে ওকে ওই জিনিসটা ইউজ টু করেন, ইউজ টু করে তারপর আনেন। যাই হোক, রাতে আবার সব হলো, রাতে আবার টেক নিল, এইভাবেই কিন্তু 28 দিন আমি শুটিং করলাম। সিনেমায় আপনার যাত্রার কথা তো শুনলাম, আপনি এর পাশাপাশি আবার বিজনেস করে যাচ্ছেন এবং বেশ সফল নারী উদ্যোক্তা, আপনার একটি কন্যা সন্তান আছে। তো সবটা মিলে আপনি সময় কিভাবে ভাগ করে নেন সব কাজের জন্য অভিনয়ের পাশাপাশি? আমি বিজনেসটাও করছি, সেটারও কিন্তু একটা কারণ আছে। কারণটা হলো, আমি যখন 6-এ বাংলাদেশে আসলাম, আমার সেলুনটার নাম তো টিউলিপ নেলস এন্ড স্পা। আমরা আসলে বাংলাদেশি নেলসটাকে ইন্ট্রোডিউস করেছি। এখন তো মেয়েরা খুব নেলস নিয়ে খুবই সচেতন। এখন তো একটা ব্রাইড দেখা যাচ্ছে যে হাতের নেলস ঠিক না করে সে কখনোই ব্রাইড হচ্ছে না। তো আমার নেলসটা যখন করা ছিল, শুটিং করতে গিয়ে আমার নেলস ভেঙে গিয়েছিল, আচ্ছা, ব্রোকেন। তো আমি তো চিন্তাই করিনি যে বাংলাদেশে আসলে এটা নেই, মানে এটা যে একদমই নেই আমি বুঝতে পারিনি। তো তখন যখন ভেঙে যায়, আমি খুব সাফার করলাম এটা নিয়ে। আমি এমন কোনো সেলুনে নাই যেখানে যাইনি। তখন কিন্তু বলতো বিউটি পার্লার, এখন কিন্তু আর বলে না বিউটি পার্লার, বিকজ আমি যখন থেকে টিউলিপ নেলস এন্ড স্পা অ্যান্ড সেলুন স্টার্ট করলাম, এখন সব কিন্তু সেলুন হচ্ছে। তো পরে এটা আমাকে খুব, মানে ব্রোক নেল হলে খুব প্রবলেম হয়। যাই হোক, আমি কোথাও না পেয়ে আমি তখন বললাম যে এটা কোথাও নাই, এটা কেউ জানে না, একদম নতুন বিষয়, নতুন একটা বিষয়। তারপর যেটা হলো যে আমার হেয়ার নিয়েও খুব সমস্যা হচ্ছিল, আমি কতবার ব্যাংকক যাব। দেন 10 বছর ধরে আমি প্ল্যানিং করেছি যে আমি সেলুন সেক্টরটাকে চেঞ্জ করব। বাহ। মানে সেলুন মানে হলো যেখানে আসবে, যেখানে খুব একটা রিফ্রেশমেন্ট ফ্লেভার আসবে এসে, কারণ এই জায়গাটাতে আমরা কেউ তো স্ট্রেস রিলিফ, কেউ তো 7-8 ঘন্টাও থাকে, কেউ 4-5 ঘন্টা থাকে, ম্যাক্সিমাম 3-4 ঘন্টা 5 ঘন্টা তো থাকেই। তো যাতে ঢুকেই আগে সবার মনে হয় যে না, জায়গাটা খুব অ্যাস্থেটিক, জায়গাটা খুব রিফ্রেশমেন্ট, এবং স্ট্রেসটা চলে যাবে। এবং এই যে কিছু সার্ভিস বাংলাদেশে নেই, এই সার্ভিসগুলো, এটা আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আর আমার সেখানে সব থাই স্টাফ ছিল, আমি থাইল্যান্ড থেকে 5 জন স্টাফকে ওয়ার্ক পারমিট করে নিয়ে আসছি। চ্যালেঞ্জটা নিয়েছি এবং নাও আই এম সাকসেসফুল। অবসরে কি করতে ভালো লাগে? আমরা এবার খুব একটা, মানে গ্রেট একটা ভ্যাকেশন করেছি আমি আর আমার মেয়ে। আচ্ছা, দারুণ, খুবই সুন্দর একটা ভ্যাকেশন। পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ? আমরা দুটাই পেয়েছি, পাহাড় সমুদ্র সব মিলিয়ে। আপনি বান্দরবান, কক্সবাজার এরকম জায়গায় আপনার শৈশব কৈশোরের সময়গুলো কেটেছে? হ্যাঁ, আমরা মালদ্বীপ গিয়েছিলাম আমি আর আমার মেয়ে, মানে এত সুন্দর একটা ভ্যাকেশন আমরা কাটিয়েছি যে আমার মনে হয় যে সবকিছু তো আর লাইফে প্ল্যানিং করে হয় না, যদি ফ্যামিলির জন্য একটু সময় যদি আমরা বের করি, যেটা কোয়ালিটি টাইম না, উই ডু দ্যাট কোয়ালিটি টাইম। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কথায় আসি, সেখানে আপনি সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো ওখানে কাজ করতে করতে কতটুকু সন্তুষ্টির জায়গা তৈরি হচ্ছে, বা এ নিয়ে সামনের ভাবনা কি আছে আপনার? বাংলাদেশ শিল্পী সমিতি আসলে যেটা ছিল, চলচ্চিত্র শিল্পী সমিতিও কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, ভেরি চ্যালেঞ্জিং। কারণ আমি যেই পোস্টটা এখন হোল্ড করছি, এই পোস্টে কিন্তু কোনো নারী সম্পাদিকা কখনো আসেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর মানে সবাই খুব একটু চিন্তা করছিল যে একটা মেয়ে জেনারেল সেক্রেটারি এত কিছু কি পারবে কিনা, বাট আমার যিনি প্রেসিডেন্ট কাঞ্চন ভাই, থ্যাঙ্কস টু কাঞ্চন ভাই, যে উনি আমাকে বিলিভ করেছে। যখন করোনার সময়টা, তখন দেখলাম যে একটা সিনেমা তো অনেক বড় ক্যানভাস, মানে 100, 150, 200 লোক কাজ করে। এই লোকগুলা যখন কাজটা হঠাৎ করে থেমে গেল, তখন আমার ভিতরে আসলে রিয়েলাইজেশনটা আসছে। এতদিন তো কাজ করছি, যাচ্ছি, তখন দেখলাম যে আমার সাথে যে একটা নার্সের ক্যারেক্টার করছে, তারপর থাকে না যে হয়তো একটা ঝাড়ুদার, একটা পিয়ন, সিনেমা মানে
অনেক আর্টিস্ট লাগে এক একটা সেক্টরে কিন্তু। তো ওরা যখন দেখলাম একদম বসে গেছে, মানে চারিদিকে একটা খুব প্রবলেম, একটা ক্রাইসিসের মধ্যে সবাই, এটা ইজ নট নরমাল ক্রাইসিস, না এটা একদম। তখন আসলে করোনার টাইমটায় আমি খুব, ওই সময়টা আমি বের হলাম, ওই সময় আমি এফডিসি গেলাম, যতটুকু পেরেছি আমার পক্ষ থেকে ওনাদের পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করছি। ওই পাশে দাঁড়াতে দাঁড়াতে না যেটা হয়েছে যে মানে সব আর্টিস্ট থেকে আমি একটা খুব পজিটিভ ভাইবস পেলাম, যে যে মেয়ে এরকম মানে মাস্ক পরে ওই সময় কেউ বেরই হয় না বাসা থেকে, সাহসেরও পরিচয় দিয়েছেন, এটা বলতেই হয়। ওই সময় তো আসলে সবাই গৃহবন্দী, তখন মাথায় সাহস বা অমন কিছু আসে না। আমার মাথায় তখন আসছে যে হ্যাঁ ও তো আমার সাথে এই ক্যারেক্টার করতো, তো আমার সাথে এইটা করতো, তো আমার সাথে এইটা করতো, কিছু একটা করতে হবে। সবাই কষ্টে আছে, বলতে পারছে না হয়তো সবাইকে, কিন্তু আমার কিছু একটা করতে হবে। ওই ভেতর থেকে একটা আপনার ভেতরের এই একটা আর্জ ছিল, ওই জিনিসটাতে তখন আমি ওই যে আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমি দেখলাম যে আসলে আমি তো কাজ করে জাস্ট আমার রেমুনারেশনটা নিয়ে আমি চলে যাচ্ছি সিনেমা রিলিজের সময়। এটার পিছনে যে আসলে টেকনিশিয়ানদের অনেক রকম প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর জন্য মানে এখন আমি কাজ করতে পারবো। মানে এখন যেহেতু আমার 15-16 বছর হয়ে গেছে, ওই প্রবলেমগুলো আসলে সলভ করতে গিয়ে যেটা হয়েছে যে মানে আমি নেতৃত্বে চলে আসলাম। আপু, আপনি দুইবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাজঘর এবং চাঁদের মতো বউ, এই দুটো চলচ্চিত্রের জন্য। কেমন অনুভূতি? প্রথমটা যেটা ছিল সাজঘর, প্রথমটা তো আমি একদম 2008-এই পেয়েছি, 2008-এ। তো তখন তো আসলে বুঝার আগেই পেয়ে গিয়েছি। আর সাজঘরটা আমি এই জন্য করেছি, সাজঘরটা হলো আমার এক খুব পছন্দের একজন লেখক, আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের গল্প ছিল। তো যখন আমি সাজঘরের নাম শুনলাম তখন আমি বললাম যে অবশ্যই করব, আর কিছু টাইম না থাকলেও আমি টিকিট একটু এক্সটেন্ড করব, করে আমি তারপর দরকার হলে আমি কাজটা করে যাব। তো আমার অবশ্য বেশি দিন লাগেনি, 5 দিন। সেখানেও কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল যে শাহ আলম কিরণ ভাই ওটার ডিরেক্টর ছিলেন। তো কিরণ স্যার বললো যে এর মধ্যে কিন্তু অলরেডি 5টা মেয়ে বাদ হয়ে গিয়েছে, মানে কাউকে কুসুম ক্যারেক্টারটাই মানে আমাদের হুমায়ুন স্যার পছন্দ করছেন না। তো আমি বললাম ঠিক আছে, পছন্দ করুক বা না করুক, অ্যাটলিস্ট আমি তো মানে আমার মাথায় আছে যে কুসুম ক্যারেক্টার আমার পছন্দের, আমাকে এটা করতে হবে। যাই হোক আমি কাজটা করতে গেলাম এবং সেখানেই হলো আমাদের প্রায়ত যে মান্না ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। ওখানে মৌসুম আপু ছিলেন, কিভাবে যেন আমাকে পছন্দ করে ফেলেছে এবং আমি কাজটা করেও ফেললাম এবং সেখানে পুরস্কৃতও হলেন। হ্যাঁ, পুরস্কৃত হলাম। আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কোনটি মনে হয়েছে? আমরা খুব সহজে কিন্তু হলে গিয়ে 2 ঘন্টা বসে বলে দেই যে এটা ভালো লাগে না, এটা এমন হয় না, একটা মন্তব্য করতে তো খুবই সহজ আসলে, কিন্তু এটা আসলে অনেক চ্যালেঞ্জের একটা বিষয়। কারণ ক্যামেরার সামনে আপনি হাসবেন, আপনি কাঁদবেন, আপনি মানে পাশে কিন্তু অনেক লোক দাঁড়ানো, চরিত্রের সাথে একাত্ম হতে পারা বিশাল ব্যাপার। এইজন্য বিশেষ কোনো চরিত্র আমি বলবো না, আমার কাছে মনে হয়েছে যে এখনো যদি আমি সিনেমা করি, এখনো তো আমি মুভি করছি, এক একটা ক্যারেক্টার এক এক রকম চ্যালেঞ্জ আমার মনে হয়। প্রত্যেকটি চরিত্রে যেন নিজেকে নতুন ভাবে জন্ম দেয়া। কোনো প্রিয় সংলাপ আছে, একটু শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে? প্রিয় সংলাপ বা আপনার মানে যে সংলাপটি আপনার খুব মনে পড়ে? আসলে আমার খুব মান্না ভাইকে মনে পড়ে। তার কারণ হলো যে তারপরে আমার এই ক্যারিয়ারের পিছনে কিন্তু ওনার অনেক বড় একটা অবদান আছে। আমার সবচেয়ে খুব সুপারহিট ছবি যেটা রিকশাওয়ালার প্রেম, যেটা মানে একদম বাম্পার একটা হিট সিনেমা ছিল। তো সাজঘরে যখন ওনার সাথে আমার পরিচয় হয়, মানে হয় তখন আমাকে ওই স্ক্রিপ্টটা পড়তে দেয়। তো আমি বললাম এত বড় ছবি আমি করতে পারবো না, এটা অনেক মানে এত বড় স্ক্রিপ্ট, এত মোটা, এইসব এত ক্যারেক্টার আমি করতে পারবো না। তখন আমি বললাম যে আমাকে এখন যেতেও হবে। তো ওনারা কিন্তু আমার জন্য 5 মাস অপেক্ষা করলো। 5 মাস পরে আমি ওই যে পিতার আসন ছবিটা রিলিজ হবে, ওটার প্রমোশনের জন্য আসছি, এসে তখন শুট করলাম একদম প্রথম যে। হ্যাঁ, তো যেটা হলো আমার সংলাপ না, আমার আসলে মানে
সামটাইমস হ্যাঁ খুব মান্না ভাইকে মনে পড়ে যে ওনার খুব অল্প সময় আমি ওনার সাথে অনেকগুলা মানে 12টার মতো সিনেমা করেছি এবং সবগুলাই খুব ভালো সিনেমা ছিল, ব্যবসা সফল ছিল। তো ম্যাক্সিমাম ছবিতে যেটা হতো যে মান্না ভাইয়ের সাথে আমার খুব মারামারির হতো, যেমন এই রিক্সাওয়ালার প্রেমটায় যে ওনার গায়ের উপর পাড়া দিয়ে আমি রিক্সায় উঠি এবং আমি তো আসলে এটাতে তখন ইউজ টু না যে কীভাবে ফলস, আমার পায়ে কিন্তু বুট জুতা, অনেক সময় কিন্তু আমি ওনাকে পাড়া দিয়েও ফেলেছি। উনি বলছে না না কোনো ব্যাপার না, তুমি ওভাবেই করো, রিয়েল লাগতে হবে। তো সংলাপ থেকে আসলে আমার ওনার মানে আজকে ছোট ছোট অনেক স্মৃতি মনে পড়ার অনেক স্মৃতি, মানে তার মধ্যে হলো আবার রাজ্জাক আঙ্কেলকেও খুব মনে পড়ে যে একটা আর্টিস্ট আমরা যখন ওনাকে পেয়েছি তখন তো উনি নায়ক রাজ না, কিন্তু তারপরও যখন উনি ফ্লোরে যেত উনি কিন্তু এক একটা শুটিং আমরা মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা আমরা মনিটর করতাম এবং উনি নিজেই বলতো যে আয় এটা মনিটর করে নিই, এটা ড্রামা সিন তো আয় একটু ড্রামা সিনটা মনিটর করে নিই। তো আসলে আমার এগুলোই মনে পড়ছে। আপু কথায় কথায় অনেকটা সময় পার হয়ে গেল, খুব ভালো লাগছিল এই সব কথা শুনতে, এই স্মৃতি কথাগুলো শুনতে। আপনার তো স্মৃতির ঝুলিতে অনেক কিছু জমে আছে, পরবর্তীতে অন্য কোনো সময় শুনবো। আজ বিদায় নিতে হচ্ছে। দর্শকবৃন্দ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ ধারার চলচ্চিত্রের সাথে থাকুন। আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আপু অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ অবশ্যই। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে আমি নিপুণ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর আমি জানি যে চট্টগ্রামে অলরেডি সিনেপ্লেক্স ওপেনিং হয়ে গিয়েছে, তাই এখন আপনারা অবশ্যই নিয়মিত সিনেমা দেখবেন। আর সিনেমার তো এখন খুব ভালো ভালো গল্প আসছে, নতুন আর্টিস্টরা আসছে, এখন আপনারা হলে গেলেই এই নতুন শিল্পীগুলা আসলে আরও কাজ করতে পারবে। আর আমরা যেটা নিয়ে যুদ্ধ করছি যে চলচ্চিত্র শিল্পী সমিতি, যে এফডিসি নিয়ে, আমরা আসলে সেটাতে সাকসেস হতে পারবো। ভালো থাকবেন।